অনেক মিডিয়াতে অনেক রকমের নেগেটিভ কথা চলে, তাই জন্য আমরা ঠিক করেছি যে একটা পজিটিভ ভাইব আনতে হবে, একটা আত্মবিশ্বাস আনতে হবে। সেই গানটার কথা বারবার মনে হচ্ছে, বলতে হবে যে আমরা করব জয় নিশ্চয়, ও ডিপ ইন মাই হার্ট আই ডু বিলিভ উই শ্যাল ওভারকাম, নট সামডে বাট টুডে, আজ থেকে জয় করব। শ্রীমায়ের কথা বলছেন, the flame of aspiration must be so straight and so ardent that no obstacle will be able to dissolve it. ইঞ্জিনিয়ারিং শিক্ষা আপামর বাঙালির একটা রঙিন ভবিষ্যতের হাতছানি নিয়ে আসে। ইঞ্জিনিয়ার হলেই আমরা দেখতে পেতাম যে কোথায় চলে যাচ্ছি, একটা হয়তো টিয়ার অ্যাবাভ দ্য সোসাইটি যেখানে আমরা বিলং করছি। আগেকার দিনের চেয়ে অনেক পরিস্থিতি বদলেছে। শুধু রাজ্য সরকারি বা সরকারি বিশ্ববিদ্যালয় নয় বা কলেজ নয়, ইঞ্জিনিয়ারিং কলেজ এখন পড়ানো হচ্ছে নানান প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে। আমি সেরকমই একটা কলেজ রিপ্রেজেন্ট করি, ইউনিভার্সিটি রিপ্রেজেন্ট করি, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে আরো পড়াশোনা করা দরকার, আরো জানা দরকার। শুধু ইঞ্জিনিয়ারিং পড়তে এলেই হবে না, ইঞ্জিনিয়ারিং পড়লে উজ্জ্বল ভবিষ্যৎ ভেবে চলে আসলেই হবে না, নিজেকে প্রশ্ন করতে হবে, কিংবা অভিভাবকরা দেখবেন যে তাদের সে অ্যাপটিটিউড আছে তো, সে হাঙ্গারটা আছে তো। যে কোনো লাইনে যদি আমরা প্রতিষ্ঠা চাই, আমার ভেতরে সেই খিদেটা থাকতে হবে। সেই খিদে না থাকলে জোর করে খাইয়ে দেওয়া যাবে না। কোন কোন ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং কে কি পড়ানো হয়, কোন কোন সাবজেক্টস থাকে। এখন ইঞ্জিনিয়ারিং এর সাথে মেডিকেল ফিল্ডেরও একটা আঁতাত হয়েছে, একটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এরকম নানান ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং হচ্ছে। অনেক ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং হচ্ছে যেটা আগে শোনা যেত না, তার কারণ স্কোপ বেড়েছে। স্কোপ কোথায় বেড়েছে, কতটা বেড়েছে, সাবজেক্টস গুলো কি, আমরা এবং এই সাবজেক্টস পড়ে আগামী দিনে আমাদের কাজের কি বেনিফিট হতে পারে, আমরা কি সাবজেক্টস চুজ করব। এর জন্য আজকের আমার অতিথি প্রফেসর ডক্টর অজয় রায়কে আমি স্বাগত জানাচ্ছি। নমস্কার। ডক্টর অজয় রায় সম্বন্ধে ওনাকে বলার আগে আমার প্রশ্নগুলো উত্তর, ওনার জাস্ট একটা ব্রিফ একটা কারিকুলাম ভিটে দেবো, যেখান থেকে বোঝা যাবে যে কোন প্রোফাইলের লোক আজকে আমাদের অনুষ্ঠানে এসছে। ডক্টর অজয় রায় was a professor, and he's a professor, he's in Lien, in the Department of Electronics and Communication Engineering in IIT Kharagpur for a very long time. And he was the ex-HOD of School of Medicine and Technology in IIT Kharagpur, যেটা first such schools formed in across all the IITs. 2009 সাল থেকে 2014 সাল অবধি প্রফেসর রায় ছিলেন বেসু বা বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের শিবপুর ইউনিভার্সিটি, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং শিবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। 2014 থেকে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ হয়ে যায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, IIEST, তার ডাইরেক্টর। ওনার ক্রেডেনশিয়ালের মধ্যে রয়েছে 160টা পেপার, 5টা বুক, সমস্ত ইন্টারন্যাশনাল পাবলিকেশন, 12টা পেটেন্ট, সবই US পেটেন্টস, ইন কোলাবোরেশন উইথ কোম্পানিজ গুলোকে, ইন্টেল কর্পোরেশন, টেক্সাস ইনস্ট্রুমেন্টস, টু নেম আ ফিউ। 23 জন পিএইচডি স্কলার ওনার আন্ডারে পিএইচডি কমপ্লিট করেছে, 4 জন এখনো কন্টিনিউ করেছে। সাহেব বলছিলেন যে ডাইরেক্টরশিপ নেওয়ার পর আর সময় পাচ্ছে না পিএইচডি স্কলার গাইড করার জন্য। আমার সবিনয় অনুরোধ যে ওনার মতন একজন ইঞ্জিনিয়ার আমি আশা করি আরো অনেক পিএইচডি স্কলারকে গাইড করবে, এবং আজকের অনুষ্ঠানে উনি পথ দেখাবেন আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের কি সাবজেক্টস তারা বাঁচবে, সেই সাবজেক্টস বেঁচে তার মধ্যে আছেই বা কি, কতদিন বা যেতে পারবে, তার সাথে প্যাশনও কতটা যুক্ত, এবং আগামী দিনে সেই সাবজেক্টস পড়ে শুধু চাকরি নয়, তারা কি সেলফ এম্পাওয়ার্ড হতে পারবে, এন্টারপ্রেনারশিপ করতে পারবে, বাংলাকে কি একটা নতুন ভবিষ্যতের আলো দেখাতে পারবে তারা। প্রফেসর, প্রথমেই সবাইকে আমার শুভেচ্ছা জানাই। যে সমস্ত ছেলেমেয়েরা এবছরে ক্লাস 12 পাশ করলো, তাদের সামনে এখন ইঞ্জিনিয়ারিং পড়ার
একটা প্রচুর সুবিধার হয়ে গেছে। আমি প্রথমেই দুটো তিনটে কথা বলবো যে আমাদের দেশ যখন স্বাধীন হলো 1947 সালে, তখন সারা পশ্চিমবঙ্গে একটি মাত্র জায়গা ছিল যেখানে ইঞ্জিনিয়ারিং পড়া যেত, সেটা হচ্ছে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর। দ্বিতীয় আর কোনো জায়গা ছিল না। কিছুটা ছিল, সেটা হচ্ছে কলকাতা ইউনিভার্সিটি, সেখানে অ্যাপ্লাইড ফিজিক্স ডিপার্টমেন্টে এমএসসি পড়ানো হতো, পরবর্তীকালে এমএসসি টেক পড়ানো হতো যারা বিএসসি পাশ করেছে তারপরে। এছাড়া 1951 সালে ভারতবর্ষের প্রথম আইআইটি শুরু হলো খড়গপুরে, এটা হচ্ছে আইআইটি খড়গপুর। 1951 সালে তার যাত্রা শুরু হলো আবার এই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, যেটাকে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ শিবপুর বলা হতো, তাদের সহায়তায়। কালক্রমে আমাদের এই রাজ্যে যাদবপুর ইউনিভার্সিটি অবতীর্ণ হল। 1955 সালে যাদবপুর ইউনিভার্সিটি রূপে আত্মপ্রকাশ করলো এবং তারপরে ধীরে ধীরে 60-এর দশকের মাঝামাঝি, সম্ভবত 62-63 সালে দুর্গাপুরে আরই কলেজ হলো, যেটাকে এখন আমরা বলি এনআইটি দুর্গাপুর। তারপরে জলপাইগুড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজ হলো এবং এইরকম ভাবে করতে করতে 80-র দশকে কল্যাণীতে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হলো। এগুলো সব গভর্নমেন্ট সেক্টরে, সব সরকারি কলেজ। এখন সেই অবস্থা থেকে দাঁড়িয়ে 90 দশকের মাঝামাঝি থেকে আমাদের রাজ্যে অল্প অল্প করে আমাদের বেশ কিছু প্রাইভেট ইনস্টিটিউশন তারা আত্মপ্রকাশ করলো, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এবং সেই সংখ্যাটা বাড়তে বাড়তে আজকে 112খানা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের এই রাজ্যে আছে। অর্থাৎ 1947 সালে যেটা এক ছিল, একমাত্র শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটা পরবর্তীকালে বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি বেসু হয়। তারপরে 1914 সালের থেকে আমরা আইআইএসটি, এটা একটা নাম সর্বভারতীয় প্রতিষ্ঠান, এটা এমএইচআরডির আন্ডারে আইআইএসটি আত্মপ্রকাশ করলো। অর্থাৎ ওই একটা যেটা শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, সেখান থেকে আজকে প্রায় 100, সব মিলিয়ে 18 থেকে 120টা ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের এই রাজ্যে হয়েছে। এটা কিন্তু একটা কম গর্বের কথা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই এত যে ইঞ্জিনিয়ারিং কলেজ বেড়েছে, তার কারণটা কি? এই ইঞ্জিনিয়ারিং কলেজ যে বেড়েছে, বিশেষ করে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের সংখ্যা যে এত বেড়েছে, অবশ্যই সেখানকার ছাত্ররা তারা বিভিন্ন জায়গায় চাকরি বাকরি পাচ্ছে, তা নাহলে শুধু শুধু আর কে ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে। দুটো তিনটে জিনিসের মধ্যে বলা দরকার। আমাকে আপনারা যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং যে পড়বে ছেলেমেয়েরা, তাহলে কে কোন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ঠিক করবে, কি পড়তে চায়, এবং সেই পড়ে তাদের লাভটা কি হবে, চাকরি বাকরিটা কোন জায়গায় হতে চায়। আমি একটু সংক্ষেপেই বলবো এবং একটা ক্রম অনুসারে বলবো। প্রথম হচ্ছে এ দিয়ে শুরু হয়। প্রথম যে ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনটার কথা বলবো সেটা হচ্ছে আর্কিটেকচার এবং টাউন প্ল্যানিং। এটা একটা খুব ভালো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, যদিও আর্কিটেকচারকে ইঞ্জিনিয়াররা তারা একটু আলাদাভাবে দেখে। অর্থাৎ আর্কিটেকচারকে বলা হয় ইঞ্জিনিয়ারিং এর সহযোগী একটা ডিপার্টমেন্ট। কিন্তু যে কোনো বিল্ডিং, যে কোনো বড় একটা এস্থেটিক কোনো, সে আমার একটা অডিটোরিয়াম হোক, সরকারি বিল্ডিং হোক, আমার একটা বড় পার্ক হোক, সবকিছুর জন্যই, এমনকি আমার ঘরটাকে যদি সুন্দরভাবে সাজাতে হয়, তার জন্যও কিন্তু আর্কিটেক্টের দরকার। একটা বড় যদি টাউনকে আমার যদি ভাবতে হয় যে কি করে টাউনটাকে আমি প্ল্যানিং করব, তার জন্য লাগে হচ্ছে টাউন প্ল্যানিং। আবার আমরা যদি চাই যে একটা বড় রিজিয়নকে কি করে ডেভেলপ করব, তার জন্য চাই রিজিয়নাল প্ল্যানিং। অর্থাৎ এই সব মিলিয়েই আর্কিটেকচার যেখানে পড়ানো হয়, সেখানটাতে পাশ করে ছেলেরা শিখবে যে কি করে আর্কিটেকচারালি, খুব যাকে বলে এস্থেটিক্স, নান্দনিকভাবে একটা বিল্ডিংকে, একটা অডিটোরিয়ামকে বা একটা পার্ককে, বা এই ধরনের যে যেমন পুরনো যে সমস্ত আর্কিটেকচার আমরা বলি গথিক আর্কিটেকচার, তার অনেক বিবরণ আছে। রোমান আর্কিটেকচার, তাদের এক ধরনের আর্কিটেকচার ছিল। ইউরোপের বিভিন্ন দেশের গথিক আর্কিটেকচার ছিল।
আমাদের ভারতীয় মন্দিরের আর্কিটেকচার ছিল, আমেরিকাতে আবার নতুনভাবে আমেরিকান আর্কিটেকচার হয়েছে। এই বিভিন্ন যে আর্কিটেকচারের দিকগুলো সেগুলো পড়ানো হবে, এবং এটা যারা পড়বে তারা শিখতে পারবে যে কি করে একটা শহরকে ডিজাইন করা যায়। নতুন শহর হয়তো আমরা ডিজাইন করতে যাচ্ছি, তার জন্য কি লাগবে? টাউন প্ল্যানার। তাই এই আর্কিটেকচার অ্যান্ড টাউন অ্যান্ড রিজিয়নাল প্ল্যানিং এর একটা খুব ইম্পর্টেন্ট এরিয়া, যেখানটাতে ঢুকতে গেলে শুধুমাত্র এই ইঞ্জিনিয়ারিং এর টেস্ট দিলে আসলেই চলবে না, তার জন্য আর একটা আলাদা পরীক্ষা দিতে হবে, তার নাম হচ্ছে নাটা। এটা হচ্ছে এই ন্যাশনাল একটা এলিজিবিলিটি টেস্ট হয়, এই আর্কিটেকচারে ঢুকতে গেলে দ্বিতীয় একটা পরীক্ষা দিতে হয়। এটা হচ্ছে আর্কিটেকচারের কথা। দ্বিতীয় যেটা এ দিয়ে হয় এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং, কোন কোন জায়গায় বলে এয়ারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। এই এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিংটা খড়গপুর আইআইটিতে আছে এবং শিবপুরে আমরা শুরু করেছি এই 5 বছর আগে, প্রথম 2টো ব্যাচ বেরিয়েছে। এটা যারা পড়তে চায় তো তাদের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে তারা যেটা শিখবে সেটা হচ্ছে যে একটা এয়ারক্রাফট কি করে ডিজাইন করা যায়, একটা এয়ারোস্পেস মানে হচ্ছে স্পেসের যে মহাশূন্যে যে সমস্ত রকেট থেকে আরম্ভ করে স্যাটেলাইট যেগুলো যাচ্ছে সেগুলো কি করে ডিজাইন করা যায়। এবং এগুলো ডিজাইন করাটা তো খুব একটা সহজ ব্যাপার নয়, তার কারণ একটা স্পেসের মধ্যে দিয়ে অত ভেলোসিটিতে অত গতিতে একটা প্লেন যাচ্ছে, তার ডিজাইনের পুঙ্খানুপুঙ্খ যে দিকগুলো সেগুলো শিখতে। এটা অনেকেরই মনে হয় যে এটা একটা খুব বেশ ভালো, এবং বাচ্চাদের মনে ছোট্টবেলা থেকেই অনেকের মনে হয় আচ্ছা আমি যদি একটা নিজের মতো করে রকেট তৈরি করতে পারি, আমি যদি নিজের মতো করে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ যদি তৈরি করতে পারি, কি করে তৈরি করা যায়। ছোট্টবেলা থেকে কিন্তু অনেক শিশুরই মনের একদম গভীর গহনে এই সমস্ত ইচ্ছেগুলো থাকে। এই ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন পড়লে এই ধরনের জিনিসগুলোর একটা উত্তর পাওয়া যায় কিছুটা। আমাদের দেশে আর্কিটেকচার এই এয়ারোস্পেস পড়ার পরে অনেকগুলো আমাদের মিনিস্ট্রি অফ স্পেস, মিনিস্ট্রি অফ ডিফেন্স, সেখানটাতে অনেকগুলো সংস্থা আছে, সেখানে চাকরির ভালো ব্যবস্থা আছে। দ্বিতীয় যেটা আমি আসবো সেটা হচ্ছে বি দিয়ে হচ্ছে বায়োটেকনোলজি। এটা হচ্ছে বায়োলজি এবং টেকনোলজি এর সমন্বয়। বায়োটেকনোলজি যে দিকটা, এটাও অনেক ইঞ্জিনিয়ারিং কলেজেই আছে, অনেক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজেও এটা শুরু হয়েছে। বায়োটেকনোলজি পড়লে, বায়োটেকনোলজি মানে হচ্ছে যে বায়োলজিটাকে আমার সায়েন্স আর টেকনোলজির মধ্যে দিয়ে দেখা। আগেকার দিনে যেটা হতো সেটা হচ্ছে বায়োলজিকে দেখা হতো বায়োলজির মতো করে, কিন্তু এখন নতুন যে সব কনসেপ্টগুলো এসছে তার নাম হচ্ছে যেমন সিস্টেমস বায়োলজি এবং টেকনোলজি এখন একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। এটাও হচ্ছে একটা খুব চিত্তাকর্ষক একটা ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, যেখানটাতে হিউম্যান বায়োলজির যদি আমরা কথা বলি তাহলে আপনারা সবাই জানি যে আজকে যেমন এমন সব এত রোগ ভোগ হচ্ছে, দুজন মানুষ কি করে আলাদা হচ্ছে, দুটো প্ল্যান্ট কি করে আলাদা হচ্ছে, সবকিছুই নিয়ন্ত্রণ করছে মানুষের জিন। এখন এই জিন যেটা, এটাকে নিয়ে যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটাও হচ্ছে আমাদের এই বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত একটা জিনিস। এবং এইটাকে পুরোপুরি বুঝতে গেলে জিনের যে ডিএনএ, আরএনএ, এইগুলোকে বোঝা, এবং রোগ ভোগ যা হচ্ছে আগামী দিন কিন্তু এই রোগ ভোগ শনাক্তকরণ হবে এই জিন দিয়ে। যে প্রত্যেকের ডিএনএ যদি আমরা টেস্ট করি, সেই ডিএনএ থেকেই বোঝা যাবে যে তার কি রোগ হতে পারে, এবং তার থেকে তার বেরিয়ে আসার কি উপায়, এগুলো সবই হচ্ছে বায়োটেকনোলজির অন্তর্ভুক্ত। বায়োটেকনোলজির সাথে সাথে আছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা একটা বড় দিক। অনেক ইনস্টিটিউটেই এটাতে অবশ্যই এমটেক পড়ানো হয়, অনেকে 2-1টা জায়গায় হয়তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলার্স ডিগ্রিও পাওয়া যায় ইঞ্জিনিয়ারিং এ। তবে এখানে যেটা পাওয়া যায় বায়োমেডিক্যালের মধ্যে মূলত মানুষের যে দেহ ভিত্তিক যে রোগ ভোগ যদি হয়, সেক্ষেত্রে আমরা কি করে তা শনাক্ত করব। আজকাল যেমন বায়ো ইমেজিং, মেডিকেল ইমেজিং একটা খুব বড় দিক। ডাক্তারবাবুদের কাছে গেলেই প্রথমেই তিনি হয়তো বলবেন যে আপনি একটা আল্ট্রাসাউন্ড করে আনুন,
আপনি একটা এক্স-রে করিয়ে আনুন, অথবা আপনি একটা এমআরআই করুন, বা তার যে শারীরিক অবস্থা এবং তার যে রোগ সেটা পুঙ্খানুপুঙ্খভাবে এবং তার সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য এই ধরনের রেডিওলজিক্যাল যে টেস্ট সেগুলো করানো হয়। এটা একটা বড় দিক। এবং এছাড়া প্যাথোলজির যে জিনিসগুলো, বিষয়বস্তুগুলো, এগুলো সব বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর, অর্থাৎ একটা রক্তকে পরীক্ষা করলে কি করে আমরা বিভিন্ন মাইক্রোস্কোপ ডিজাইন করতে পারবো, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু সব আবার ইঞ্জিনিয়ারিং এর অন্তর্ভুক্ত। অর্থাৎ আজকের দিনে মেডিকেল ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা, সায়েন্টিস্টরা মিলেমিশে একটা রোগের শনাক্তকরণ থেকে আরম্ভ করে রোগের ট্রিটমেন্ট পর্যন্ত সবই কিন্তু এখন একজনের আর কাজ নয়। বিভিন্ন ডিসিপ্লিন মিলেমিশে এই নতুন যে সায়েন্স এবং টেকনোলজি, যাকে আমরা বলি মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইটার ব্যাপারেও আইআইটি খড়গপুরে হচ্ছে প্রথম শুরু হয়েছিল। আইআইটি খড়গপুরে আমরা 2001 সালে শুরু করেছিলাম একটা নতুন স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এবং সেটা এখনো খুব ভালোভাবে চলছে। তবে সেখানে আমরা ডাক্তারদের এবং ইঞ্জিনিয়ারদের একসাথে পড়াই, এবং তবে এটা হচ্ছে যে ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে। প্রফেসর এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, মানে যেটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসদের হতে পারে। একটা তো বললেন আর্কিটেকচার, যেটা আমি বলেছি যে আজকে যদি না আমরা স্টুডেন্টসদের কাজের সম্ভাবনা বলি, যেটা আমার মনে হচ্ছে আপনার থেকে শুনতে চাইবো যে আর্কিটেকচার, আপনি তো বললেন ফার্স্ট অফ অল এটা একটু মানে করে দেখা হয়, একটু নিচু নজরে হয়তো দেখা হয়, নিচু না হলে একটু আলাদা ভাবে দেখা হয়, কিন্তু আর্কিটেক্টের যেটা সুবিধা, আমরা আমাদের টেকনোলজি ইউনিভার্সিটিতে কাউন্সিল অফ আর্কিটেকচার দিয়ে 2 বার পর ইন্সপেকশন করালাম 2 বছরের ইন্টারভেলে। দেখলাম কোনো কাউন্সিল অফ আর্কিটেকচারের যারা ইন্সপেক্টর এসছে তারা কেউ কিন্তু নিজের চাকরি করেন না, ব্যবসা করেন। মানে আর্কিটেকচার ইজ এ ফিল্ড যেটা চাইলে একটা তো উদ্ভাবন শক্তি থাকলে, যে যার জন্য নাটা করা হয়েছে অ্যাকচুয়ালি, যে সেই শক্তিটা আছে কিনা। তো এটা তো মনে হয় যে ওয়ান অফ দ্য, যে আর্কিটেকচার পড়লে সে চাকরি ছাড়াও ব্যবসার একটা তার আঙ্গিক রয়েছে, এন্ড হি ক্যান, ইফ হি অর শি হ্যাজ আ ক্রিয়েটিভ আইডিয়া, তাহলে স্কাই ইজ দ্য লিমিট। কেন আইডিয়ার তো কোনো হয় না। সেকেন্ড যেটা বললেন যে বায়োটেকনোলজি আমি দেখেছি অনেক ছাত্রছাত্রীদের প্রশ্ন আছে যে বায়োটেকনোলজি আমরা একটা নতুন ফিল্ড, এই যে প্রথম বায়ো মেডিকেল মিলিয়ে যে বায়োটেকনোলজিটা হচ্ছে, যেটা বলছিলাম আইআইটিতে যে ডাক্তারদের পড়াচ্ছি, সত্যি আজকের ইন্ডিয়াতে, আজকের ভারতবর্ষে এই বায়োটেকনোলজির পড়লে কেন দেখা যাচ্ছে, এমনি জাস্ট এটা তো অন রেকর্ডই বলেছি যে বায়োটেকনোলজির কিন্তু অনেক নিচু র্যাঙ্কের ছেলেমেয়েরাও পাচ্ছে। এখন আমাদের তো পারসেপশন হচ্ছে র্যাঙ্ক ওপরে যা পেলাম সেটাই বেস্ট। আপনি এটা কিরকম করে দেখেন যে বায়োটেকনোলজি স্কোপটা কত আমাদের দেশে আজকে, কিংবা আজকে যে ছেলেটি ভর্তি হচ্ছে সে তো 4 বছর বাদে পাস করবে, তাহলে সেখানে তার স্কোপটা কত, মানে সে কেন কম্পিউটার সায়েন্স না পড়ে, কি ইলেকট্রনিক্স না পড়ে বায়োটেকনোলজি পড়ে। আমি 1 by 1 মানে যদি জিজ্ঞেস করি একটু, মানে কেন আমারই এই প্রশ্নটা যখন মনে উঠলো, আমার মনে হলো আমার ছাত্রছাত্রীদের কিংবা আগামী দিনে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের তো হতেই পারে। হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। আমি প্রথমে যাই আর্কিটেকচার থেকে শুরু করি। আবার আর্কিটেকচার, এটা ঠিকই যে যারা আর্কিটেকচার পড়ছে তারা কিন্তু সব একটা নিজেদের এমপ্লয়মেন্টটা তারা করে নেয়। যেটা হয় যে আর্কিটেকচারের মধ্যে যারা প্রথিতযশা আর্কিটেক্ট, তারা প্রত্যেকেই তাদের একটা আর্কিটেকচারাল ফার্ম থাকে, এবং জুনিয়র যারা আর্কিটেকচার পাশ করে বেরোয় বিআর্চ করে, তারা অনেকেই সেই জুনিয়র যে সিনিয়র যে আর্কিটেকচার ফার্ম, সিনিয়র দাদাদের সঙ্গে তারা যুক্ত হয়ে যায়, এবং সেখান থেকে তারা যে তাদের যাত্রা শুরু হয়। তারপরে তারা যখন নিজেরা আবার কিছুটা সিনিয়র হয়, তারা নিজেরাই একটা আর্কিটেকচার ফার্ম খুলে ফেলে। এটা কিন্তু একটা স্বনিযুক্তি প্রকল্পের মতো। অর্থাৎ আর্কিটেকচার হচ্ছে এমন একটা ডিসিপ্লিন যেখানে কোনো ছেলে মেয়ে তারা চাকরি চায় না। খালি যারা তারপরে এমআর্চ বা এমসিপি, এমআরপি এসব মাস্টার্স ডিগ্রি করার সুযোগ আছে, সেইগুলো মাস্টার্স ডিগ্রি ইন সিটি প্ল্যানিং বা মাস্টার্স ডিগ্রি ইন রিজিয়নাল প্ল্যানিং বা মাস্টার্স ডিগ্রি ইন আর্কিটেকচার করে তারা অনেকে আবার টিচিং লাইনে যায়। কারণ আর্কিটেকচার ইনস্টিটিউট এখন প্রচুর আর্কিটেক্টের দরকার, প্রচুর। এবং এটা এমন একটা ডিসিপ্লিন
হয়তো কেউ বলবে যে এটাতে জেই থেকে একটু কম র্যাঙ্কের ছেলেরাও হয়তো আসতে পারে, কিন্তু একটা জিনিস খুব সত্য, সেটা হচ্ছে আর্কিটেকচার থেকে যতজন পাশ করে প্রত্যেকে কিন্তু কোথাও না কোথাও তারা একটা নিজেরা শুরু করে দেয়। প্রত্যেক ছাত্র, আমি আর্কিটেকচার থেকে বেরিয়ে কাউকে দেখিনি যে বেকার বসে আছে। এটা একটা বড় দিক। দ্বিতীয় নম্বর হচ্ছে বায়োটেকনোলজি বা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে কথাটা আপনি বললেন, এটা ঠিকই যে আগামী যে বিগত প্রায় 2-2.5 দশক ধরে আমাদের দেশে প্রচুর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে বা বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট বিভিন্ন ইনস্টিটিউটে হয়েছে, যার ফলে এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষ থেকে বায়োটেকনোলজি করে আমেরিকা বা ইউরোপে প্রচুর সংখ্যক ছেলে তারা মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি করতে যাচ্ছে। একটা জিনিস হচ্ছে কি যে এইগুলোর যে রিসার্চের যে পরিধি সেগুলো বিদেশের অবশ্যই অনেক বেশি আমাদের দেশের তুলনায়। স্যার, আমি একটা সবাই প্রশ্ন করি এখানে, আপনি বিদেশের প্রসঙ্গ তুললেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ড অনেক এক্সপ্যান্ড করছে নেসেসিটির সঙ্গে সঙ্গে, যুগের সঙ্গে পাল্লা দিয়ে। আপনার কি মনে হয় বিদেশ, দেশের অন্যান্য রাজ্য এবং পশ্চিমবঙ্গ অ্যাজ এ হোল ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমটা কিরম জায়গায় আছে? ইঞ্জিনিয়ারিং পাঠ্যক্রমের মান এবং কাজের সুযোগ, যদি আমি বিদেশের একটা কোনো শহর বা ভারতের ধরুন অন্য কোনো শহর বা কলকাতা বা পশ্চিমবঙ্গ, আপনি আপনার চোখে এই তুলনাটা কিরম ভাবে আছে? হ্যাঁ, বিদেশে অবশ্যই যে কোনো এই ইঞ্জিনিয়ারিং এর বিষয় কাজের পরিধি অনেক বেশি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিদেশে যাওয়াটাও তো একটা বড় সমস্যা, তার কারণ বিদেশে গেলে আমাদের খালি ভারতীয় ডিগ্রি নিয়ে তো ডাইরেক্টলি সেখানে চাকরি বাকরি কেউ দেবে না। অর্থাৎ সেখানে গেলে সেখানকার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার্স করার পরে মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি করতে হবে। কিন্তু যেটা সম্ভব সেটা হচ্ছে আমাদের দেশে যেমন যে ভারতীয় যে সংস্থাগুলো আছে, অনেক ছেলে তারা টিসিএস, সিটিএস, উইপ্রো সেখানে যারা জয়েন করছে, তারা কিন্তু প্রচুর আউটসোর্স যেহেতু প্রজেক্টগুলো থাকে আমেরিকা থেকে বা ইউরোপ থেকে, তাদের বিভিন্ন প্রজেক্টে আমাদের এখানে প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে তারা আমেরিকায় চলে যায়। টিসিএস বা সিটিএস এই যে কোম্পানিগুলো থেকে তাদের পাঠায়, তারা গিয়ে সেখানের প্রজেক্টগুলো করে। আমাদের দেশেও কিন্তু কাজের পরিধিটা অনেক অনেক বাড়ছে, এটা ঠিক। এবং এখনকার দিনের যে ইঞ্জিনিয়ারিং, এটা খুব ইন্টারেস্টিং একটা কথা, সেটা হচ্ছে যে এই চাকরির সঙ্গে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর যে ডিমান্ড সেটার খুব একটা যোগসূত্র নেই। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে আমরা দেখেছি হয়তো একটু কম র্যাঙ্কের ছেলে মেয়েরা অনেকে পড়তে যায়। আগে মেয়েরা পড়তো না, এখন কিন্তু আমরা শিবপুরেই প্রত্যেক বছর আমি দুজন করে অন্তত মেয়েকে দেখেছি যারা শিবপুরে মাইনিং পড়ছে। মাইনিং এর যদি চাকরির বাজার যদি বলতে হয় তাহলে কিন্তু মাইনিং এ খুব ভালো চাকরি, মাইনিং এর কোনো ছেলে বসে থাকে না, ছেলে মেয়ে প্রত্যেকে ভালোভাবে প্লেসড হয়ে যায়। কিন্তু আবার যদি যেই র্যাঙ্কের অনুযায়ী যদি দেখা যায়, মাইনিং এ কিন্তু খুব উপরের দিকে যারা ছেলেরা তারা যে মাইনিং করতে যায় সেটা নয়। এটা একটা খুব মজার ব্যাপার, সেটা হচ্ছে চাকরির সঙ্গে কিন্তু বা চাকরির যে আমাদের সামনে যে চাকরির যে পরিধিগুলো খোলা আছে তার সঙ্গে যেই র্যাঙ্কের খুব একটা কোনো, অনেক সময় দেখা যাবে যে যেইতে বেশি চাকরি আছে বলেই যে সেখানে চাকরিটা সেখানটাতে ছেলেরা বেশি যাচ্ছে বা সেখানে চাকরি দিয়ে বেশি, তা ঠিক নয়। তৃতীয় তার মানে স্যার দেখা যাচ্ছে যে অফুরন্ত চাহিদা, মানে ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী আমার মতে চাহিদা অনেক আছে হোক, এবং আমাদের এই একটা আলোচনায় এটা ফুরাবে না, আমাদের বারবার এই চাহিদাটা কতখানি কি ভাবে আমরা করতে পারি, চাহিদা আছে, তারপরে আমরা বারবার আলোচনা করব। একদম। আজকে আমাদের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি, তবে শেষ করার আগে সুজয় বাবু কিছুই জানা হলো না, খুব অল্প জানা হলো, কেননা সময় সংক্ষিপ্ত। কিন্তু যেটা জানা গেল যে শুধু কম্পিউটার সায়েন্স নয়, শুধু ইলেকট্রনিক্স নয়, শুধু ইলেকট্রিক্যাল নয়, শুধু মেকানিক্যাল নয়, শুধু সিভিল নয়, শুধু আইটি নয়, আমরা ছাত্ররা যারা চুজ করছে টপিক, তাকে কি টপিক চুজ করছে, কি ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং চুজ করছে,
তার সম্বন্ধে ওয়াকিবহাল হতে হবে, তার নিজের ইন্টারেস্ট দেখে নিতে হবে, তার সুযোগ সুবিধে দেশে এবং বিদেশে দেখতে হবে। সেই করে সে যদি নিজের মধ্যে থাকে যে বিশ্বজয় করব, তাহলে বিশ্বজয় তার হাতের মুঠোয় আসবে বলে আমার ধারণা, আমার বিশ্বাস। নমস্কার। নমস্কার। আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। ঘরের বাইরে ঘর, বিলাসবহুল থাকা খাওয়া, ব্যাংকোয়েট ও কনফারেন্স রুমের সুব্যবস্থা সহ হোটেল গীতাঞ্জলি। আর সেই সঙ্গে রয়েছে ইন্ডিয়ান, মোগলাই, চাইনিজ এবং কন্টিনেন্টাল জিভে জল আনা সুস্বাদু সুখাদ্যের সেরা সম্ভার নিয়ে দ্য ফুড কোর্ট মালদায় আপনাকে স্বাগত জানাতে তৈরি আমরা। হোটেল গীতাঞ্জলি ও দ্য ফুড কোর্ট, ঠিকানা নেতাজি মোড় শপিং কমপ্লেক্স, ইংলিশ বাজার, মালদা। ফোন 03512254433 এবং 9593200166। গানে গল্পে আড্ডায় উত্তরবঙ্গ মাতায় রেডিও হাই 92.7 FM। উত্তরের গান, উত্তরের প্রাণ। শুধু রাজনীতি নয়, ছোট থেকে বড়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কোথায় ঘটলো কোন ঘটনা, খবরের দুনিয়ায় উত্তরবঙ্গ থেকে দৈনিক প্রকাশিত উত্তরের সারাদিন। ওজনে নয়, খবরে ভারী। পড়াশোনা শেষ, গতানুগতিক চাকরি পছন্দ নয়, একটু অন্যরকম কেরিয়ার খুঁজছেন? নিজের ভবিষ্যৎ করে তুলুন বিশেষজ্ঞদের হাত ধরে। দ্য ইনস্টিটিউশন অফ অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স নিয়ে এসেছে ছাত্রছাত্রীদের জন্য সুবর্ণ সুযোগ। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ নিজের সফল কেরিয়ার খুঁজে নিন। চোখ রাখুন, সরাসরি ফোন করুন। প্রতি শুক্রবার বিকেল 5:30টায় দেখুন ক্লাসরুম শুধুমাত্র হাই নিউজে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এবং যুব কল্যাণ বিভাগ আয়োজিত আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি চলছে। আমাদের ঠিকানা মুর্শিদ মার্কেট, আমতলা, 235 বাস স্ট্যান্ডের কাছে, SBI ব্যাংকের ওপরে। আমতলা যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। শুধু রাজনীতি নয়, ছোট থেকে বড়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কোথায় ঘটলো কোন ঘটনা, খবরের দুনিয়ায় উত্তরবঙ্গ থেকে দৈনিক প্রকাশিত উত্তরের সারাদিন। ওজনে নয়, খবরে ভারী। সংবাদ জগতে আপনাকে প্রতিষ্ঠিত করতে হাই মিডিয়া ইনফোটেনমেন্ট ইন্ডিয়া লিমিটেডের উদ্যোগ হাই মিডিয়া একাডেমি। টেলিভিশনের অ্যাঙ্কার, রিপোর্টার, নিউজ প্রডিউসার, কপি এডিটর, ভিডিও এডিটর হতে চান? দৈনিক খবরের কাগজের রিপোর্টার, সাব এডিটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান? FM চ্যানেলে রেডিও জকি হওয়ার কথা ভাবছেন? আপনার জন্য রয়েছে হাই মিডিয়া একাডেমি। শুধু খাতায় লেখা থিওরি নয়, প্রথম দিন থেকে স্টুডিওতে ক্যামেরার সামনে অ্যাঙ্কারিং,
রাস্তায় নেমে রিপোর্টিং, রেডিও জকি প্র্যাকটিস, সব বিষয়ে হাতে কলমে ট্রেনিং নেওয়ার অভাবনীয় সুযোগ।